কলেজে একের পর এক শিক্ষার্থীরা সুইসাইড করছে, কিন্তু কেন? এর পেছনের আসল রহস্য কি? এর পেছনে লুকিয়ে থাকা রহস্য শেষ পর্যন্ত কিভাবে ভেদ হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এমনই সাসপেন্স আর মিস্ট্রিতে ভরা তামিল মুভি সাবধাম এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2025 সালে সদ্য মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই অবন্তিকা নামের একজন মেডিকেল স্টুডেন্ট সেই মেডিকেল কলেজের ছাদে দেখা যায় তাকে। তখনই অবন্তিকা শুনতে পায় তার কানের পাশ দিয়ে বাদুরের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করেই অবন্তিকা সেই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে, কিন্তু একটু পরেই অবন্তিকা চোখ মেলে তাকায়। এটা ছিল তার একটা দুঃস্বপ্ন, কিন্তু চোখ মেলে তাকাতেই দেখে সবাই দৌড়াদৌড়ি করে কোথাও যাচ্ছে। অবন্তিকাও কৌতূহলবশত সেই দিকেই যায়, কিন্তু অবন্তিকা যখন বাইরে আসে সে অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। কারণ একটু আগে সে স্বপ্ন দেখেছিল সে ছাদ থেকে পড়ে সুইসাইড করেছে। ঠিক একই রকমভাবে একটি মেয়ে সেই ছাদ থেকে পড়ে সুইসাইড করেছে, যার নাম শ্বেতা। এরপরেই সেই কলেজের ডিনকে দেখা যায় বাকি সব প্রফেসরদের সেখানে ডাকে একটা মিটিং করে, আর সেখানে তাদের বিভিন্নভাবে কথা শোনাতে থাকে যে তারা কি করছে। ইতোমধ্যে 2জন শিক্ষার্থী সুইসাইড করে ফেলেছে, কিন্তু কেন? আর মিডিয়ার লোকেরা ইতোমধ্যে অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছে এসব নিয়ে। অনেকেই বলছে আমাদের কলেজে নাকি ভূত রয়েছে, আর ভূতেরাই এই কাজগুলো করেছে। অন্য একজন বলতে থাকে, আমার মনে হয় যেসব স্টুডেন্টদের আমরা ছাঁটাই করেছি বা বের করে দিয়েছি তাদেরই এই কাজ, তারা এই ধরনের অদ্ভুত নিউজ মিডিয়াতে ছাড়ছে। অন্য একজন বলছে সেটা আমরা জানি না, কিন্তু দুটো যে মৃত্যু হয়েছে, 2জন সুইসাইড করেছে, এটা তো ঠিক। তাই আমাদের কোনো সুযোগ নেওয়ার ঠিক হবে না। আমাদের উচিত কোনো ফাদার বা ত্রান্তিককে ডেকে এনে এই জায়গাটা পরীক্ষা করিয়ে দেখা। কলেজের ডিন তাদের ধমকিয়ে থামিয়ে দেয় আর বলে, আপনারা শিক্ষিত মানুষ, এখন এইসব ভূতপ্রেতের কথা বিশ্বাস করেন, আর আমরা এটা যদি করিও তাহলে এখানে ভূতপ্রেত না থাকলেও এসব দেখার পরে সবাই বিশ্বাস করে নেবে যে এখানে অবশ্যই কিছু আছে। এটা আমাদের কলেজের পক্ষে একেবারেই ভালো হবে না। এছাড়া এখন আমরা পুলিশের কাছেও যেতে পারছি না, কারণ সেটা আমাদের কলেজের রেপুটেশনের ব্যাপার হবে। অন্য একজন বলে, তাহলে আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের ডাকতে পারি, যে কোনো একজনকে হায়ার করতে পারি যাদের গোস্ট হান্টার বলে, আর তারা খুব সিক্রেটলি এই কাজগুলো করে। আর আমি মুম্বাইতে এমন একজনকে চিনি। ডিন কোনো উপায় না পেয়ে বলে, ঠিক আছে, তাকে ডাকো এখানে। এরপরে মুম্বাইতে সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটর রুবেনকে দেখানো হয়, যে একটি বাচ্চার সাথে কথা বলছিল। আসলে এই বাচ্চাটা কিছুদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু তার বাবা মার মনে হচ্ছিল যে সেই বাচ্চাটার আত্মা এখনও তাদের বাড়িতে, স্পেশালি সেই বাচ্চাটার রুমে ঘোরাফেরা করছে। আর এই জন্যই রুবেনকে ডাকা হয়েছে। রুবেন সেখানে বসে সেই বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে। ঠিক তখনই সেই বাচ্চাটাও তার সাথে কথা বলে। রুবেন তার সাথে কথা বলে জানতে পারে যে সেই বাচ্চাটা এখনও সেখানে আছে, এবং কেন আছে সেটাও জানতে পারে। এরপরেই রুবেন সেই বাচ্চাটির বাবা মার সাথে কথা বলে। আসলে সেই বাচ্চাটির বাবা মা কয়েকদিন মারা যাওয়ার পরেই সেই বাচ্চাটির পুতুল ফেলে দিয়েছিল, আর এই জন্য সেই বাচ্চাটির আত্মা মনে করেছিল যে সেই বাচ্চাটিকে তারা ভুলে যাচ্ছে, আর এই জন্য বাচ্চাটির আত্মা এই ঘরের ভেতরে এসেই বাসা বাঁধে। রুবেন তাদের বলতে থাকে, আসলে আত্মাদেরও কিছু ফিলিংস থাকে, কিন্তু সেই ফিলিংসটা আমাদের মানুষদের সাথে মেলে না, তাদেরটা একটু ভিন্ন রকম। এরপরে সেই সমস্যার সমাধান করে রুবেন চলে আসে সেই মেডিকেল কলেজে। সে মুন্নারে চলে আসে, কারণ মেডিকেল কলেজটা সে মুন্নারে ছিল। রুবেন সেই কলেজের ডিনের সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে, নর্মালি স্টুডেন্টরা সুইসাইড করে কেন? ডিন বলে, এর অনেকগুলো কারণ থাকতে পারে। পড়ালেখার প্রেশার, বাবা মার এক্সপেকটেশন পূরণ না করতে পারা, ফ্যামিলি প্রেশার, লাভ ফেইলর, এ ধরনের অনেক কিছু। কিন্তু আমাদের কলেজটাতে এমনটা কখনো হয়নি। কিন্তু হঠাৎ করেই আমাদের কলেজে কিছুদিন আগেও একটা মেয়ে সুইসাইড করেছে, রিসেন্টলি আরও একটা মেয়ে সুইসাইড করেছে। এটা আমি মেনে নিতেই পারছি না কেন এমনটা হচ্ছে, কিন্তু মিডিয়ার লোকেরা বলছে এসব ভূত প্রেতের কাজ। এটা আমি একদমই বিশ্বাস করি না। এছাড়া আমি পুলিশের কাছেও যেতে পারছি না, কারণ কলেজের চেয়ারম্যান আমাকে পারমিশন দিচ্ছে না। তাই আপনি ইনভেস্টিগেশন করুন, আর এইসব ভূতপ্রেত নিয়ে এমন একটা ছোটখাটো রিপোর্ট আমাকে দিন, তাহলেই হবে। 10 দিনের মধ্যে এটা শেষ করুন। রুবেন বলে, ঠিক আছে, আগে আমাকে ইনভেস্টিগেশন করতে দিন, তারপর আমি বিষয়টা দেখছি আর রেজাল্ট সাবমিট করছি। এরপরে ডিন তার চেয়ারম্যানের সাথে কথা বলে। সেই কলেজের চেয়ারম্যান অ্যাকচুয়ালি আমেরিকায় থাকত। ডিন রুবেনের ব্যাপারে সেই চেয়ারম্যানকে সবকিছু খুলে বলে, অর্থাৎ তার ডিটেলস। এদিকে রুবেনকে থাকার জন্য ছোট্ট একটা বাসা দেওয়া হয়। সেই কলেজে অ্যান্টনি নামের আর একজন লোক কাজ করত,
যে রুবিনকে সে বাসাটা দেখিয়ে দেয়। রুবিন তার সাথে কথা বলে আর বলে, তুমি চাইলে এই বাসায় আমার সাথেই থাকতে পারো, আমার ইনভেস্টিগেশন চলাকালীন তুমি আমাকে সাহায্য করতে পারো। প্রথমত অ্যান্টনি রাজি হতে চায় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। এরপরে রুবেন চলে যায় সোয়েতার ক্লাসে। সেখানে যে সোয়েতার ব্যাপারে জিজ্ঞাসা করে তার ক্লাসমেটদের সাথে যে সোয়েতা কেমন ছিল। কিছু স্টুডেন্ট বলতে থাকে, ও তো সবসময় হাসি খুশি থাকতো, ও অনেক মিশুক ছিল, আমাদের সবাইকে হাসি খুশি রাখতো, আমরা খুব এনজয় করতাম। এরপরেই কয়েকজন স্টুডেন্ট বলতে থাকে, কিন্তু মারা যাবার 10 দিন আগে ওর ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। ছোট থেকে ছোট বিষয়েও হঠাৎ করেই রেগে যেত আর আমাদের সাথে মিসবিহেভ করত, রাগারাগি করত। এমনটা আমরা ওকে কখনো দেখিনি। আর সবসময় অনেক টেন্স থাকত। রুবিন এরপরেই তার ডেস্কে চলে যায়, যেখানে সে একটা সিম্বল দেখতে পায়। সেই সিম্বলটা একেবারে অদ্ভুত ছিল। রুবিন এই সিম্বলের তেমন কিছুই বোঝে না। এরপরে রুবিন অবন্তিকার সাথে ক্যান্টিনে যেয়ে কথা বলে। রুবিন তাকে জিজ্ঞেস করে, আমি শুনলাম 3 দিন ধরে আপনি ক্লাস নিচ্ছে না। আসলে অবন্তিকা একজন টিচার, একজন লেকচারার আর পাশাপাশি স্টুডেন্ট। অবন্তিকা বলে, তেমন কোনো বিষয় নয়, আসলে আমার থিসিস নিয়ে একটু কাজ করছিলাম, তাই 3 দিন আমি ক্লাস নিতে পারিনি। এদিকে রুবেন অবন্তিকাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিল, তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু অবন্তিকা তাকে পাত্তাই দেয় না। আসলে অবন্তিকা কখনোই ভূতপ্রেতে বিশ্বাস করত না। আর যখন সে জানে যে রুবেন একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তখন সে আরও পাত্তা দেয় না তাকে এবং তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। বরঞ্চ রুবিনকে সেখানে সে কিছু কথা শুনিয়ে দেয়, বলে, আপনাদের মতো মানুষদের জন্যই ডক্টরদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যায়, কারণ আপনারা মানুষদের এমন বিশ্বাস দেন যেটার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। এরপরে রুবেন তার বন্ধুকে কল করে। রুবেনের বন্ধুর পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, এই জন্য রুবেনের বন্ধু তার সাথে আসতে পারছিল না। রুবেন তাকে কিছু ডেটা দেয় এবং সেগুলোকে অ্যানালাইসিস আর ক্রস চেক করতে বলে। এরপরেই রুবেন সেখানকার লোকাল একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে এই খুন দুটোর বিষয়ে তদন্ত করার জন্য, একটু সাহায্য নেওয়ার জন্য। কিন্তু সেই পুলিশ অফিসার তার কথা শুনে তাকে তেমন পছন্দ করে না, উল্টো তার সাথে মজা নিতে থাকে আর বলে, আগে মানুষ তান্ত্রিক সেজে ভূতপ্রেত তাড়ানোর নাম করে মানুষদের ঠকাতো, কিন্তু এখন মডার্ন ওয়েতে মানুষ এগুলো করছে। আসলে তোমাদের মতো মানুষদের জন্যই মানুষরা ধোঁকা খাচ্ছে, বোকা বনছে আর এইসব অদ্ভুত কথাতে বিশ্বাস রাখছে। তখন রুবেনও তাকে কিছু কথা শুনিয়ে দেয় আর বলে, যেসব কেস আপনারা সলভ করতে পারেন না, ঠিক সেই সব কেসগুলোই আমরা সলভ করি। সেই পুলিশ অফিসার বলে, ও তাই, রিসেন্টলি নিতা নামের একজনকে খুন করা হয়েছে। আসলে সেই মেয়েটিকে প্রথমে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। তুমি কি সেই খুনিকে ধরিয়ে দিতে পারো? রুবেন বলে, সেই রেপটা করেছে একজন মানুষ, আর আপনারা পুলিশ হয়ে একজন মানুষকে ধরতে পারছেন না। আচ্ছা, ওইসব কথা বাদ দিন, এখন মুকেশ এবং সোয়েতার পোস্টমর্টেম রিপোর্টটা আমাকে দিন। রুবেনের কথা মতো সেই পুলিশ অফিসারও তাকে পোস্টমর্টেম রিপোর্টটা দিয়ে দেয়। পোস্টমর্টেম রিপোর্ট ভালো করে দেখার পরে রুবেন অ্যান্টনিকে নিয়ে মর্গে চলে যায়। রুবেন 2টা ডেড বডি দেখার পরে অ্যান্টনিকে জিজ্ঞেস করে, এদের ডেড বডিগুলো তাদের পরিবার বা বাবা মা কেন ক্লেম করেনি? অ্যান্টনি বলে, আসলে এখনও তাদের পরিবারকে জানানোই হয়নি। অ্যান্টনি বলতে থাকে, আসলে এরা কেন মারা গেছে, কেন সুইসাইড করেছে, আমরা কারণটাই জানি না। এখন যদি তাদের পরিবার এই কলেজের নামে উল্টোপাল্টা কেস করে দেয় তখন কি হবে, সেই ভয়ে এখনও তাদেরকে খবরটা দেয়া হয়নি। এরপরেই সেখানকার ডক্টরের সাথে কথা বলতে থাকে রুবেন, আর কথা বলে সে কিছু অদ্ভুত কথা জানতে পারে। সেই ডক্টর বলে, এরা মারা যাবার পরেও তাদের শরীরের হাড়গুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ প্যারালাইজ হওয়ার সময় হাড়গুলো যেভাবে বেঁকে যায় বা ভেঙে যায় ঠিক তেমনটাই। অন্যদিকে এত ফ্রিজিংয়ে রাখার পরেও এই লাশগুলো ডিকম্পোজ হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে সে তাদের বড় ডক্টরের সাথে কথা বলেছে, সেই ডক্টরও এই বিষয়ে কিছুই বলতে পারেনি। অন্যদিকে তখনই রুবেন সোয়েতার হাতে একটি ট্যাটু দেখতে পায়, আর ঠিক একই রকম ট্যাটু তার ডেস্কেও আঁকা ছিল। এই সব কিছু দেখার ফলে অবশেষে রুবেন বুঝতে পারে যে নিশ্চয়ই এদের মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়, এখন তার কাজটা তাকেই করতে হবে। এদিকে অবন্তিকা গোসল করছিল, কিন্তু হঠাৎ করেই সে তার পেছনেই কিছু শব্দ শুনতে পায়, ফুসফুস শব্দ। অবন্তিকা হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে আসলে কিছুই ছিল না। তারপরও অবন্তিকার ভয়টা কমে না। এরপরে রুবেনকে দেখা যায় সেই কলেজের সবগুলো ক্লাসের লিস্ট করে, আর প্রত্যেকটা রুমে যাওয়ার পরে সে অ্যান্টনিকে নিয়ে কিছু ইনভেস্টিগেশন করে। এরপরে রুবেন অবন্তিকাকে জিজ্ঞেস করে সাধারণ কারণ ছাড়া আর কোন কোন কারণে কান থেকে রক্ত পড়তে পারে, কিন্তু অবন্তিকা সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না, বলে, তুমি চাইলে বড় ডক্টরের সাথে কথা বলতে পারো। আসলে অবন্তিকা ভেবেছিল রুবেন তার সাথে লাইন মারছে, আর এই জন্য সে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে।
এরপরেই রুবেন বিভিন্ন রুমে যেয়ে ইনভেস্টিগেশন করতে থাকে, কিন্তু রুবেন কোথাও থেকে কোনো ক্লুই খুঁজে পায় না। এদিকে রুবেন অবশেষে লেডিস হোস্টেলে যেয়ে ইনভেস্টিগেশন করতে থাকে, আর সেখানে সে অ্যান্টনিকে মনিটরের সামনে বসিয়ে দেয় আর বলে, তুমি যদি আজব কিছু বা অদ্ভুত কিছু খেয়াল করো তাহলে ওয়াকিটকির সাহায্যে আমাকে সাথে সাথে কল করবে। এদিকে রুবেন চলে যায় সৈতার রুমে, আর সেখানে সার্চ করার পরে সে একটি ছোট্ট একটা ইয়ারড্রপের বোতল দেখতে পায়। এরপরেই রুবেন হঠাৎ করেই করিডোরে কোনো কিছুর একটা শব্দ শুনতে পায়। সে করিডোরের সাথে সাথে চলে আসে দেখার জন্য যে সেখানে কে আছে বা কি হচ্ছে। রুবেন করিডোরে যাওয়ার পরে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু তার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যেমন সেখান থেকে হঠাৎ করে একাই পানির গ্লাসটা পড়ে যায়, একাই দরজা খুলতে থাকে। এদিকে অ্যান্টনি সেখানে বসেই ছিল, কিন্তু হঠাৎ করেই মনিটরের ভেতরে সে করিডোরে একটা আত্মা দেখতে পায়, আর সেই আত্মা হুট করেই একেবারে মনিটরের সামনে চলে আসে, যেটা দেখার পরে অ্যান্টনির প্রাণ থেকে একেবারে পানি চলে যায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে করিডোরেও রুবেন সেই আত্মাটাকে দেখতে পায়, আর সেই আত্মা রুবেনের সামনে এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রুবেন কিছু মেয়ে ভূত সেজে রুবেনকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু বেচারি ধরা পড়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই পুরো প্ল্যানটাই হচ্ছে অবন্তিকার। রুবেন এবার অবন্তিকাকেও কিছু কথা শুনিয়ে দেয়, বলে, আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন না, আমাকে সাহায্য করার দরকার নেই, কিন্তু আমার কাছে দয়া করে বাধা দেবেন না। ঠিক ওই সময়টাতে রুবেনের সেই ডিভাইসটাতে কিছু একটা সিগন্যাল চলে আসে। তখনই রুবেন অবন্তিকাকে বলে, আপনি প্লিজ আপনার মোবাইলটা সুইচ অফ করে ফেলুন। অবন্তিকা রেগে যায় আর বলে, আমার কাজ আছে, আমি সেটা সুইচ অফ করতে পারবো না, এরপরে থেকে আমাকে আর ডিস্টার্ব করবেন না। রুবেন সেখান থেকে চলে আসে। এরপরে অবন্তিকাকে দেখা যায় বসে বসে ঘুমাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় ঘুমের মধ্যেই তার আঙুলটা একাই উপরে উঠছিল। ঠিক ওই সময়টাতে অবন্তিকারও ঘুম ভেঙে যায়। যখনই সে চোখ মেলে তাকায় সে দেখতে পায় তার আঙুলটা আবারও ঠিকঠাকই রয়েছে, অর্থাৎ সেটা স্বাভাবিক রয়েছে। সিন কাট হয়ে যায়। এদিকে রুবেন সে সোয়েতার মোবাইলটা নিয়ে আসে এবং সেটার ভেতর থেকে ডেটা রিকভারি করতে থাকে। সেখানে কিছু ফটো সে দেখতে পায়, যেগুলোর মধ্যে একটা ফটোতে তিনজনের একটি ছবি ছিল, সোয়েতা, মুকেশ, যারা দুইজনেই সুইসাইড করেছিল, আর তাদের সাথে আরও একজন ছিল দীপিকা। রুবেন দেখতে পায় তারা তিনজন কোথাও ঘুরতে যেয়ে এই সেলফিটা নিয়েছিল, আর সেলফির সাথে সাথে তারা সেখানে ফিল্টার ইউজ করেছিল। প্রত্যেকের মুখে একটা ফিল্টার ছিল। রুবেন তখন ছবিটা ভালো করে দেখতে হঠাৎ করে সে একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে তারা এই ছবিতে তাদের মুখটা যেভাবে পাউচ করেছিল, অর্থাৎ যেভাবে রেখেছিল, মারা যাবার পরে তাদের ডেড বডিগুলোতেও তাদের মুখগুলো ঠিক সেরকমই হয়ে আছে। এরপরে রুবেন চলে যায় অবন্তিকার কাছে। সেখানে সে দীপিকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া সে তিনজন যেখানে ছবিটা তুলেছে সেই জায়গাটা কোথায় সেটাও জিজ্ঞেস করে। অবন্তিকা বলে, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আর দীপিকার বিষয়েও আমার তেমন ধারণা নেই, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, দীপিকার বিষয়ে খোঁজ নিয়ে আমি তোমাকে জানাচ্ছি। এরপরে অবন্তিকা যখন দীপিকার ব্যাপারে খোঁজ নেয় তখন সে জানতে পারে দীপিকা ইতোমধ্যে 2 দিন ধরে কলেজে আসছে না। সবাই বলাবলি করছে দীপিকা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেছে। এরপরেই রুবেন দীপিকার বয়ফ্রেন্ডের বাসার খোঁজ নিয়ে সেখানে চলে যায়, কিন্তু সেই ফ্ল্যাটে দীপিকার বয়ফ্রেন্ডের বন্ধুরা ছিল। তারা বলে তারা দুইজনই কোথাও গেছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঠিক ওই সময়টাতে রুমটা ভালো করে দেখার পরে রুবেন দেখতে পায় সৈতার রুমে যে এয়ারড্রপটা ছিল তার রুমেও ঠিক একই রকম একটা এয়ারড্রপ রয়েছে। এছাড়া রুবেন সেই রুমের ভেতরে একটি প্রেসক্রিপশনও দেখতে পায়, যেখানে ডক্টরের নামও লেখা ছিল। সেই ডক্টরের কাছে রুবেন চলে যায় এই এয়ারড্রপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রেসক্রিপশন দেখার পরে সেই ডক্টর বলে, কিছুদিন আগে এই মেয়েটা আমার কাছে অদ্ভুত এক সমস্যা নিয়ে এসেছিল। ডক্টর বলে, 10 দিন আগে মেয়েটা যখন আমার কাছে এসেছিল সে যে কথাগুলো বলেছিল আমার খুব অদ্ভুত লেগেছে। সে বলছিল তার কাছে মনে হয় যে তার কানে অনেকগুলো বাদর এসে চেঁচামেচি করছে, আর এই শব্দটা সে সহ্য করতে পারছিল না। সেই ডক্টর বলে, এরপর আমি তার ট্রিটমেন্ট করার চেষ্টা করি, কিন্তু দীপিকা আমার কোনো কথাই শুনছিল না। সে চিৎকার করে বারবার বলছিল, আমি এটা সহ্য করতে পারছি না, আমি মরতে চাই। এরপরে আমি বাধ্য হয়ে এই ইয়ারড্রপটা দীপিকাকে প্রেসক্রাইব করি। রুবেন এরপরে আবারও সেই কলেজে আসে আর ডিনের সাথে দেখা করে। বলে, আমার মনে হচ্ছে দীপিকা মিসিং, আমাদের এখনই পুলিশে কমপ্লেন করা দরকার। কিন্তু ডিন বলে,
এখন পুলিশে কমপ্লেন কোনোভাবেই করা যাবে না। এমনিতেই আমাদের কলেজের নামে অনেক বদনাম ছড়িয়ে আছে। আর এখন যদি মিডিয়া আবারও এই মিসিং কেসটার ব্যাপারে জানতে পারে, তাহলে আমাদের কলেজটাই তারা বন্ধ করিয়ে ছাড়বে। আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। এরপরে অবন্তিকা রুবেনকে কল করে আর দীপিকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। রুবেন বলে দীপিকার বিষয়টা কেউ সিরিয়াসলি নিচ্ছে না, এমনকি ডিন পুলিশের কাছে যেতেও নিষেধ করে দিয়েছে। অন্তত তুমি আমার কথা বিশ্বাস করো আর আমাকে সাহায্য করো। তখন অবন্তিকা বলে, যেখানে ডিনই মানা করে দিয়েছে সেখানে আমি তোমাকে কি সাহায্য করব? আর এছাড়াও আমি তো তোমাকে ছোটখাটো সাহায্যগুলো করছি, তাই না? রুবেন বলে, তাহলে সেদিন আমি যখন তোমাকে মোবাইল সুইচ অফ করতে বললাম, তুমি তো সেটাও করলে না। তুমি আমাকে সাহায্য করলে কি করে? অবন্তিকা বলে, আরে আমি তো আমার মোবাইল অফ করে রেখেছিলাম, কিন্তু রুমে ঢোকার সাথে সাথে আমি আমার মোবাইল সুইচ অফ করে ফেলেছিলাম। রুবেন তখন ভাবতে থাকে, তাহলে অবন্তিকা সেখান থেকে চলে যাওয়ার পরও কিসের সিগন্যাল আসছিল তার ডিভাইসে। এদিকে রাতের বেলা দীপিকার বয়ফ্রেন্ডকে দেখা যায় তাকে গার্লস হোস্টেলের সামনেই নামিয়ে দিয়ে যায়। এদিকে গেটের দারোয়ান যখন দীপিকাকে দেখে, সাথে সাথে রুবেনকে ফোন করে আর দীপিকার খবরটা সে জানায়। এদিকে দীপিকা যখন তার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ করেই সে আবারও তার কানের পাশে অনেকগুলো বাদরের চেঁচামেচির শব্দ শুনতে পায়। আর এই শব্দটা সে নিতে পারছিল না। এই জন্য সে ব্যথায় যন্ত্রণায় নিজের কান দুটো বন্ধ করে রুমের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই দীপিকা পড়ে যায় এবং তার হাত পা প্যারালাইজড হয়ে যায়। তখনই দীপিকা দেখতে পায় তার হাতের মধ্যে ঠিক একই রকম একটা ট্যাটু হচ্ছে, যেমন ট্যাটুটা শ্বেতার বডিতে অথবা তার ডেস্কে ছিল। অন্যদিকে অবন্তিকা দেখতে পায় হুট করে ঘুম থেকে উঠে যে সে স্বপ্নে দেখছিল একটু আগেই সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। আর এই বিষয়টা জানানোর জন্য অবন্তিকা কল করে রুবেনকে, কিন্তু রুবেন তখন গাড়ি চালাচ্ছিল, যার জন্য সে অবন্তিকার কলটা ধরে না। আসলে রুবেন তখন দীপিকার সাথে দেখা করতে আসছিল, কিন্তু গার্লস হোস্টেলে যাওয়ার পরে রুবেন হতবাক হয়ে যায়, কারণ বড় একটা গাছের মধ্যে ফাঁসিতে ঝুলছিল দীপিকা। এটা দেখে সে হতবাক হয়ে যায়। এর পরদিনই পুলিশ চলে আসে আর দীপিকার লাশটা নামানো হয়। সেখানে ভিড়ের মধ্যে রুবিন খেয়াল করে দীপিকার লাশটাও একই রকম হাত পা পেকে গিয়েছিল। এছাড়া তার হাতেও একই রকম একটা ট্যাটু ছিল। তখনই রুবেন বড় একটা লাইব্রেরি থেকে একটি চার্চের ঘণ্টার আওয়াজ শুনতে পায়। অ্যান্টনিকে জিজ্ঞেস করলে অ্যান্টনি বলে, আমাদের কলেজের দুটো লাইব্রেরি, নতুন আর পুরাতন। রুবেন সেই লাইব্রেরিতে চলে যায়। রুবেন তখনই খেয়াল করে সূর্যের রশ্মি পড়ছিল, আর সেই সূর্যের আলোতে সেখানে গোলাকার একটা জানালার ছায়া দেখা যাচ্ছিল। আর সেই গোলাকার জানালাটা ঠিক একই রকম দেখতে, যেমনটা শ্বেতা আর দীপিকার হাতে সেই রকম ট্যাটুর মতো। এরপরেই রুবেন সেই লাইব্রেরির ওয়াচম্যানের সাথে কথা বলে। তখন সেখানে সেই ওয়াচম্যান কিছু সত্যি বলে। ওয়াচম্যান বলে, আসলে এই লাইব্রেরিতে মধ্যরাতে কিছু সিনিয়র স্টুডেন্টরা আসে মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আর এর পরিবর্তে তারা আমাকে কিছু টাকা দেয় যাতে আমি কিছু না বলি। আর সবসময়ের মতো 4 সপ্তাহ আগে দীপিকা, শ্বেতা আর মুকেশ তারা এই লাইব্রেরিতে এসেছিল, আর এখানে বসেই তারা নেশা করেছে, আড্ডা দিয়েছে। আর সেখান থেকে এরপরে তারা চলে গিয়েছিল। তখন রুবেন বুঝতে পারে আসলে তাদের সেলফিটা এখান থেকে নেওয়া হয়েছিল। তখনই রুবেনের একটু সন্দেহ হয়। তখনই রুবেন ওয়াচম্যানকে অবন্তিকার ছবি দেখায় আর জিজ্ঞেস করে সেও কি এই লাইব্রেরিতে আসে। তখন ওয়াচম্যান বলে, হ্যাঁ, অবন্তিকা ম্যাডাম রেগুলারই এখানে আসে। এদিকে অবন্তিকাকে দেখা যায় সে তার থিসিসের প্রেজেন্টেশন করছিল। ঠিক ওই সময়টাতে সেই 3 জনের মৃত্যুর সময়টা এবং মৃত্যুর দৃশ্যটা তার মনে পড়তে থাকে বারবার। সে নার্ভাস ফিল করতে থাকে, কিন্তু তারপরও অবন্তিকা কোনো মতে তার থিসিসের প্রেজেন্টেশন শেষ করে রুবেনের সাথে দেখা করতে আসে। আসলে রুবেনই তাকে দেখা করতে বলেছিল। রুবেন বলে, আজকে আমি আমার ইনভেস্টিগেশন সেই পুরাতন লাইব্রেরিতে করব, আর এই জন্য তোমাকেও সেখানে আসতে হবে। অবন্তিকা বলে, আরে আমাকে কেন আসতে হবে? রুবেন বলে, ঠিক আছে, গতকাল রাতে তুমি আমাকে কল কেন করেছিলে? অবন্তিকা আসল সত্যিটা বলে না, কথা ঘুরিয়ে নেয়। অবন্তিকা বলে, হয়তোবা ভুলে কল গিয়েছিল, হাতে লেগে। রুবেন বলে, আমার মনে হয় তুমি সেই 3 জনের মৃত্যু নিয়ে কিছু লুকাতে চাইছ আমার কাছে। অবন্তিকা বলে, আমি কি লুকাবো? আমি আসলে কিছুই জানি না, আর তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও, একা ছেড়ে দাও। তখন রুবেন বলে, তুমি একা নও, তোমার সাথে সেই 3 জন সবসময় রয়েছে। এটা শুনে অবন্তিকা রেগে যায়, আর সেখানে রুবেনকে কিছু কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় সে। এরপরে রাতের বেলা রুবেন, অ্যান্টনি এবং আরও কিছু মেয়ে চলে যায় সেই লাইব্রেরিতে, পুরাতন লাইব্রেরিতে। রুবেন সেসব মেয়েদের তার কাজে ব্যবহার করবে, আর সেই মেয়েগুলো এতে একমত ছিল। রুবেন সেখানে তার জিনিসপত্রগুলো, তার সরঞ্জামগুলো সেখানে সেট আপ করতে থাকে।
ঠিক ওই সময়টাতে সেখানে অবন্তিকাও চলে আসে। আসলে মনে মনে অবন্তিকাও রুবেনকে পছন্দ করত, কিন্তু সে মুখে কখনো বলেনি। সেখানে আসার পরে রুবেন অবন্তিকাকে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে, তুমি তো বলেছিলে আসবে না। অবন্তিকা বলে, ভেবে দেখলাম আমার জন্য তোমার ইনভেস্টিগেশন যদি নষ্ট হয়ে যায়, তাই চলে আসলাম। রুবেন বলে, ঠিক আছে, চলে যখন এসেছ সামনের টেবিলে বসে পড়ো। এরপরেই রুবেন অবন্তিকার মাথায় দুটি অয়ের পরায়। এরপরে তার হাতগুলো হাতকড়াতে বেঁধে ফেলে। অবন্তিকা জিজ্ঞেস করে, তুমি সব কি করছো? রুবেন বলে, প্লিজ কিছুক্ষণ সময়ের জন্য আমার সাথে সহযোগিতা করো, একটু পরে তুমি এমনিতেই সবকিছু বুঝে যাবে। রুবেন অবন্তিকাকে হিপনোটাইজ করতে চায় একটা টিকটক ঘড়ির মাধ্যমে, কিন্তু অবন্তিকা তাতে কোনো কাজ করে না, বরঞ্চ সে চেঁচামেচি করতে থাকে আর বলে, আমি কেন তোমার কথা মানব, তোমার কথা মতো কাজ করব। ঠিক ওই সময়টাতে সেখানে থাকা একটা ডিভাইস ব্লিঙ্ক করতে থাকে, যেটা রুবেনের ছিল। তার মানে সেই সিগন্যালটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে কোনো আত্মা রয়েছে। রুবেন বলতে থাকে, হ্যাঁ আমি তোমার সাথেই কথা বলছি, তুমি আমার সাথে কথা বলো, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই দেখা যায় রুবেনের ডিভাইসের কালার চেঞ্জ হচ্ছে, তার মানে সেখানে আত্মাদের কিছু কথোপকথন রেকর্ড হচ্ছে। রুবেন কিছুক্ষণ ভাবার পরেও এই অর্থগুলো বুঝতে পারে না, অর্থাৎ আত্মার সেই কথাগুলো। তখন রুবেন বলে, ঠিক আছে, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি, সেগুলোর উত্তর তুমি হ্যাঁ আর নাতে দেবে। হ্যাঁ হলে একটা বিপ, না হলে দুটো বিপ। ঠিক তখনই রুবেন তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু সেখানে রুবেনের ডিভাইসগুলোতে অদ্ভুত ধরনের ফ্লিকিং হতে থাকে, আজব আজব বিপ হতে থাকে। তখনই রুবেন দেখতে পায় তার ডিভাইসগুলো অদ্ভুত ধরনের বিপ করছে, অর্থাৎ একটা ডিভাইস একবার বিপ করছে, দ্বিতীয় ডিভাইসটার দুইবার, তৃতীয় ডিভাইসটা তিনবার, এভাবে সেখানে থাকা 10টা ডিভাইসই বিপ করছিল। তখনই রুবেন বুঝতে পারে যে এই লাইব্রেরিতে শুধুমাত্র একজনের আত্মা নয়, অনেকজনের আত্মা রয়েছে। এরপরে রুবেন তার স্পেশাল ক্যামেরাতে দেখতে পায় ছোট্ট একটি বাচ্চার আত্মা অবন্তিকার কাছে আসছে ধীরে ধীরে। আর একটা সময় রুবেন দেখতে পায় সেই লাইব্রেরিতে থাকা সবগুলো আত্মাই অবন্তিকাকে একের পর এক অ্যাটাক করছিল, আর এতে অবন্তিকাও অদ্ভুত ব্যবহার করছিল, আজব আজব ব্যবহার করছিল। সেখানে যেমন চেয়ার নিয়ে একাই উপরে যাচ্ছিল, একাই নিচে পড়ে যাচ্ছিল, সেখানে থাকা বাকি মেয়ে অ্যান্টনি এবং রুবেনের উপরে হামলা করছিল। রুবেন অনেক কষ্টে অনেক ফাইট করার পরে অনেকক্ষণ পরে অবশেষে অবন্তিকাকে বাঁচিয়ে নেয়। এরপরে অবন্তিকাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরও অবন্তিকাকে তারা কন্ট্রোল করতে পারছিল না, অর্থাৎ অবন্তিকা এখনও তার হুঁশে ফিরছিল না, সে অদ্ভুত এবং বাজে ব্যবহার করেই যাচ্ছিল সেখানে। এদিকে রুবেনকে সেই কলেজের ডিন ডাকে আর বলে, কলেজে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেই সব কিছুর জন্য অবন্তিকাই দায়ী, কারণ অবন্তিকা প্রসেস, তার উপরে কিছু একটা ভর করে রয়েছে। আমরা অবন্তিকার বাবা মাকে খবর দিয়েছি, অবন্তিকাকে এসে নিয়ে যাবে আর কলেজের সমস্যাও সমাধান হয়ে যাবে, আর তাই আপনিও এখন যেতে পারেন। কিন্তু রুবেন ডিনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সবকিছু হচ্ছে তার জন্য অবন্তিকায় দায়ী নয়, অন্য কিছু আছে এর পেছনে, কিন্তু সেই ডিন রুবেনের কোনো কথাই শোনে না। তখনই রুবেন সেই চার্চের ঘণ্টা আবারও শুনতে পায়। আসলে রুবেন এখানে যতদিন পর্যন্ত এসেছে তার কানে প্রত্যেকবারই এই চার্চের ঘণ্টাটা সে শুনতে পেয়েছে, কিন্তু অ্যান্টনিকে সে যখন জিজ্ঞেস করেছিল সে বলেছিল আশেপাশে কোথাও চার্চ নেই, আর চার্চের ঘণ্টাও সে কখনো শুনতে পায়নি। রুবেন এরপরে আবারও সেই পুরাতন লাইব্রেরিতে যেতে থাকে। ঠিক তখনই তার বন্ধু তাকে কল করে আর বলে, সেই পুরাতন লাইব্রেরি নিয়ে আমি তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই। আসলে সেই পুরাতন লাইব্রেরিটা একটা সময় একটা চার্চ ছিল। এরপরে রুবেন যখন সেই পুরাতন লাইব্রেরিতে চলে যায়, সেখানকার কিছু জিনিসপত্রে সে হাত রাখে, তখনই সেখান থেকে স্লো একটা মিউজিক চলতে থাকে, আর সেই মিউজিক অর্থাৎ স্লো আওয়াজের কারণে সেখানে থেকে ধুলোবালিগুলো একটা শেপে জমে যায়। এরপরেই রুবেন সেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ সেই সোলো শব্দটা বের করার একটা আইডিয়া বের করে ফেলে। সেখানে একটা স্পিকারের উপরে সে কিছু ধুলোবালি রাখতে থাকে আর দেখতে থাকে কোন ফ্রিকোয়েন্সিতে সেসব ধুলোবালিগুলো সেই শেপ নেয়। অবশেষে রুবেন সেই ফ্রিকোয়েন্সিটা পেয়ে যায়, যে ফ্রিকোয়েন্সিটা ছিল 444, আর এটার বিষয়ে রিসার্চ করে রুবেন। তখন সে জানতে পারে এই 444 ফ্রিকোয়েন্সিটাকে অ্যাঞ্জেল ফ্রিকোয়েন্সিও বলা হয়। এরপরে রুবেন আবারও তার বন্ধুকে কল করে আর এই ফ্রিকোয়েন্সির ব্যাপারে বলে যে এখানে কি বলা হচ্ছে সেটা সে কি করে বুঝবে। তার বন্ধু তাকে বলে, সেটা বোঝার একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে সেই যে ফ্রিকোয়েন্সি বা সোলো মিউজিক সেটার একটা নোট তৈরি করো, তাহলে হয়তোবা তুমি কিছু বুঝতে পারবে।
তখনই আমরা রুবেনের ছোট্ট একটা অতীত জানতে পারি। সেটা হচ্ছে রুবেন মিউজিককে ঘৃণা করে। ছোটবেলা থেকেই সে মিউজিক ভালো লাগে না তার। কিন্তু কেন সেটা আমরা পরে জানব। যাই হোক, রুবেন তার অতীতকে পাশে রেখে সেই মিউজিকের একটা নোট তৈরি করতে থাকে। এরপরে রুবেন একজন চার্চের ফাদারের সাথে দেখা করে আর সেই মিউজিকের নোটটা দেখায়। জিজ্ঞেস করে এই মিউজিকটা বা এই নোটের মিউজিকগুলো কি চার্চে বাজানো হয়? ফাদার সেই নোটটা দেখার পরে বলেন, না, চার্চে এই ধরনের কোনো মিউজিক বাজানো হয় না। আর আপনি এই মিউজিকের নোটটা কোথায় পেলেন? যখনই রুবেন সেই কলেজের কথা বলে তখন ফাদার রেগে যায় আর বলে, যখনই সেই চার্চটাকে পুরাতন লাইব্রেরি এবং কলেজে পরিবর্তন করেছে তখনই সেইটা শয়তানের একটা আড়ত হয়ে গেছে। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, এখান থেকে চলে যান। এরপরে রুবেন যখন হতাশ হয়ে গাড়ি নিয়ে ফিরছিল তখনই সে খেয়াল করে তার গাড়ির ইন্ডিকেটর হঠাৎ একাই ব্লিঙ্ক করছে। রুবেন বুঝতে পারে না কি হচ্ছে। তখনই তার মনে হতে থাকে হয়তো কোনো অদৃশ্য শক্তি তাকে কোনো পথ দেখাতে চাইছে। রুবেন আর অ্যান্টনি সেই দিক দিয়ে যেতে শুরু করে, সেই ইন্ডিকেটর যেদিকে নির্দেশ করে সেই দিকে। আর অবশেষে তারা একটা জঙ্গলে গিয়ে পৌঁছায়। একটু দূরে যাওয়ার পরে রুবেন সেখানে একজন জঙ্গলের ভেতরে একা লোককে দেখতে পায়, যেখানে লাকড়ি নিয়ে সে কিছু একটা কাজ করছিল। রুবেন তাকে সেই নোটটা দেয় আর জিজ্ঞেস করে, এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? তখন সেই লোকটা বলে, হ্যাঁ, আমি জানি। এরপরেই সে কলেজের ছোট্ট একটা অতীতের গল্প বলতে থাকে সে। এই কলেজের চেয়ারম্যান ড্যানিয়েলের স্ত্রী এখানেই ডক্টর হিসেবে কাজ করত। আর এই পুরাতন লাইব্রেরিটা যখন চার্চ ছিল তখন ড্যানিয়েলের স্ত্রী প্রত্যেকদিন 2 বার এই চার্চে আসত এবং নিজের পছন্দ মতো মিউজিক প্লে করত। সেখানেই একদিন ড্যানিয়েলের স্ত্রী একটি ছোট্ট বাচ্চাকে পায়। আসলে এই বাচ্চাটিকে জন্ম দেওয়ার পরে এই চার্চে কেউ ফেলে রেখে গিয়েছিল। আর ড্যানিয়েলের স্ত্রী খেয়াল করে সেই বাচ্চাটা একটু হ্যান্ডিক্যাপ, অর্থাৎ তার হাত পা একটু বাঁকা রয়েছে। আর তখনই ড্যানিয়েলের স্ত্রী ভাবতে থাকে সে এইসব বাচ্চাদেরই মা হবে। আর এরপরেই সেই চার্চটাকে সে একটি অরফানেজে পরিবর্তন করে ফেলে। ড্যানিয়েলের স্ত্রী ডায়না প্রত্যেকদিন তার মূল্যবান সময় বের করে এই চার্চে আসত, অর্থাৎ বাচ্চাদের সাথে সময় কাটাতো এই অরফানেজে। আর সেই সব হ্যান্ডিক্যাপ বাচ্চাগুলো ডায়নাকে নিজের মা ভাবতে শুরু করে। আর ডায়না শুধু সেখানে তাদের সাথে সময়ই কাটাতো না, তাদের চিকিৎসার জন্য সে সব ব্যবস্থা করত। আর এই জন্য একদিন সে ভাবে তাদেরকে সে মিউজিক থেরাপি দেবে। আর এই জন্য সে সেখানে একটা মিউজিক প্লে করতে থাকে। আর সেই মিউজিকের নোটটাই ছিল রুবেনের হাতে। ডায়নার মিউজিক থেরাপিটা সবার মধ্যে অনেক কাজে দেয়। সেখানে বাচ্চারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। এই মিউজিকটাকে তারা আপন করে নিয়েছিল। কিন্তু এই খুশিটা বেশি দিন টেকেনি। তখনই সব জায়গায় কলেরার প্রভাব দেখা দেয়। আর সেই কলেরাতে অরফানেজের বাচ্চাগুলো মরতে থাকে ধীরে ধীরে। আর ডায়নার স্বপ্নের অরফানেজে একের পর এক তার চোখের সামনেই বাচ্চাগুলো মারা যেতে থাকে। আর এটা দেখে ডায়না মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। ঘটনা বর্তমানে চলে আসে। রুবেন সেই লোকটাকে জিজ্ঞেস করে সে অরফানেজে টোটাল কতজন বাচ্চা মারা গিয়েছিল। লোকটা বলে 42। লোকটা বলে, আমি নিজ হাতে সেসব বাচ্চাদের জন্য কফিন তৈরি করেছি। আর সেই সব বাচ্চারা মারা যাবার পরে ডায়না ম্যাডাম কোথায় চলে গেছে? কেউ তার খোঁজ খবর জানে না, কেউ তাকে আর কখনো দেখেনি। এরপরে সেই লোকটা রুবেনকে একটা জায়গায় নিয়ে আসে। আর সেই লোকটা বলে, এখানেই মারা যাওয়ার পরে সেসব বাচ্চাদের কবর দেয়া হয়েছিল। রুবেন সেই লোকটাকে বলে, এসব বাচ্চাদের কবর আমাদের আবার করতে হবে। নিশ্চয়ই এসব বাচ্চাদের আত্মা আমাদের কিছু বলতে চাইছে। এরপরে রুবেন সেখান থেকে চলে আসে ডক্টরের কাছে। অবন্তিকার সাথে সে দেখা করে। আর এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে রুবেনের সাথে সে সবকিছু খুলে বলে। রুবেন সেখানে অবন্তিকার সাথে বলতে থাকে, আমাকে জানতেই হবে সেসব বাচ্চারা 30 বছর আগে মারা গিয়েছিল, কিন্তু 30 বছর পরে কেন তারা আবার ফিরে আসলো? তাদের আত্মারা কেন মুকেশ, শ্বেতা এবং দীপিকাকে মেরে ফেলল? তখনই কথায় কথায় অবন্তিকাও বলে দেয় যে আসলে সেও এই 3 জন মারা যাবার আগে, অর্থাৎ মুকেশ, শ্বেতা এবং দীপিকা, তারা যেভাবে মারা যাবে ঠিক ওই রকমভাবে সে স্বপ্নে দেখেছিল। কিন্তু কেন? এই প্রশ্নটা তার মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে রুবেনও তার বিষয়ে কিছু বলতে থাকে। রুবেন অবন্তিকাকে বলতে থাকে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি এই প্রফেশন কেন বেছে নিয়েছি? ছোটবেলা থেকে আসলে আমার মা আমাকে মিউজিক শিখিয়েছিল। আর একদিন আমি কানে হেডফোন দিয়ে মিউজিক শুনতে শুনতে মিউজিকের প্রেমে পড়ে যাই। সেটার ভেতরে একেবারে মগ্ন হয়ে যাই। আর ওই সময়ে আমার মা অসুস্থ ছিল।
তখনই মার শ্বাসকষ্ট শুরু হয়। সে ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমাকে অনেকবার ডাকার চেষ্টা করেছে, কিন্তু আমি সেই মিউজিকের প্রেমে পড়ে গেছিলাম। সেই মিউজিক নিয়েই পড়েছিলাম। আমার মার ডাক আমি শুনতে পারিনি। আর ব্যথায় যন্ত্রণায় কাতরে একটা সময় আমার মা সেখানেই মারা যায়। আর তখন থেকে আমার ভেতরে সে অপরাধবোধটা কাজ করে যে আমার জন্যই আমার মা মারা গেছে। এরপরে একদিন আমার মা আমার সাথে কথা বলে, অর্থাৎ আমার মার আত্মা। সে এসে বলে, আসলে আমার পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, এই জন্য আমি চলে গিয়েছিলাম। এতে তোমার কোনো অপরাধ নেই, এতে তোমার কোনো দায় ছিল না। সেই দিন থেকে রুবেন ভেবে নিয়েছিল যে সে এই প্রফেশনে আসবে আর এই ধরনের আত্মাকে সে মুক্ত করবে। এদিকে রাতের বেলা সেই লোকটা সে বাচ্চাগুলোর কবর খুঁড়তে থাকে, কিন্তু অদ্ভুতভাবে সে দেখতে পায় কবর খোলার পরে সেখানে বাচ্চাগুলোর লাশ ছিল না, বরঞ্চ সে কয়েকটি বোতল দেখতে পায়। ঠিক তখনই সে আশেপাশে অনেকগুলো বাদর চেঁচামেচির শব্দ শুনতে পায়। এদিকে হসপিটালে অবন্তিকার অবস্থাও খারাপ হতে থাকে। সেখানে রুবেন ছিল, আর রুবেন সেখানে থাকার ফলে অনেক কষ্টে অবন্তিকাকে ঠিকঠাক করে নেয়, অর্থাৎ সুস্থ করে তোলে। কিন্তু অবন্তিকা বলে, আমি এখনই স্বপ্নে দেখলাম হসপিটালে একটা রুমে কারো ট্রিটমেন্ট করছি, আর সেই রুমটার নাম্বারও আমার মনে রয়েছে। অবন্তিকা রুবেনকে সেই রুমে নিয়ে যায়, আর সেখানে যাওয়ার পরে তারা অবাক হয়ে যায়, কারণ সেই রুমের ভেতরে ডায়ানার ট্রিটমেন্ট হচ্ছিল। রুবেন ডায়ানাকে দেখার পরে বুঝতে পারে ডায়ানা অনেক বছর ধরেই হয়তোবা কোমাতে রয়েছে। সেখানে নেমপ্লেট দেখার পরে সেখানে তার নাম ডায়ানার পরিবর্তে জেনিফার লেখা ছিল। অবন্তিকা বলে, আমি স্বপ্নে এই মহিলারই ট্রিটমেন্ট করেছি। অবন্তিকা বলে, কয়েক মাস আগে তো আমি একে ট্রিটমেন্ট করেছি, যেখানে তার জ্ঞান ফিরেছিল। 5 বছর ধরে সে কোমায় রয়েছে, কিন্তু কিছুদিন আগে তার জ্ঞান ফিরেছিল। আমি যখন এটা বড় ডক্টরকে বলেছিলাম, বড় ডক্টর আমাকে বলেছিল তাকে বেশি মাত্রায় অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য। রুবেন তাকে বলে, এনার নাম জেনিফার নয়, ওনার আসল নাম ডায়ানা। আর উনি 5 বছর ধরে কোমায় নয়, বরং 30 বছর ধরে কোমায় রয়েছে, আর উনাকে ইচ্ছে করেই কোমাতে রাখা হয়েছে। রুবেন অবন্তিকাকে বলে, তুমি কি সেই ডেটটা আমাকে মনে করতে পারবে যে ডেটে ডায়ানার জ্ঞান ফিরেছিল? অবন্তিকা মনে করে সেই ডেটটা বলে। তখনই রুবেন চমকে যায়, কারণ সেই একই ডেটে মুকেশ মারা গিয়েছিল। এরপরে তারা রেজিস্টার খাতা চেক করে, যেখানে জেনিফারকে যারা ট্রিটমেন্ট করেছিল সেসব ডক্টরদের নাম লেখা ছিল। সেখানে তারা দেখতে পায় মুকেশ, দীপিকা এবং শ্বেতা রেগুলারলি ডায়ানার ট্রিটমেন্টের জন্য এই রুমে যাওয়া আসা করত। আর তারা 3 জন ইচ্ছে করে জেনে শুনে ডায়ানাকে বেশি মাত্রায় অ্যানেস্থেসিয়া দিত। এরপরে রুবেন ডায়ানার হাতটা ধরে ভালোমতো তাকে বোঝার চেষ্টা করে, ফিল করার চেষ্টা করে। তখনই রুবেন অবন্তিকাকে বলে, এই ডায়ানা তো কবেই মারা গেছে। রুবেন রেগে গিয়ে ডায়ানার শরীরে যেসব সরঞ্জাম ছিল সেগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে, খুলে ফেলতে শুরু করে। ঠিক তখনই সেখানকার সিকিউরিটি গার্ড চলে আসে আর রুবেনকে থামায়। এরপরে রুবেনকে পুলিশে ধরিয়ে দেয়। পুলিশ রুবেনকে বলে, আপনি একজন রোগীকে মারার চেষ্টা করছেন। রুবেন তখন সেই পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে সেই রোগী অনেক আগেই মারা গেছে। এই সবকিছুই একটা সেটআপ, আপনি এই কেসটা ইনভেস্টিগেশন করুন। কিন্তু সেই পুলিশ অফিসার রুবেনের কোনো কথাই শোনে না, বরং রুবেনের সাথে ঝগড়া করতে থাকে। আর রেগে গিয়ে একটা সময় রুবেনকে চড় মেরে বসে। কিন্তু রুবেনকে চড় মারার পরেও সেই পুলিশ অফিসারের কানে সে নিজেই ব্যথা পেতে থাকে। মনে হচ্ছে যেন কেউ তাকে চড় মেরেছে। আর একটা সময় সেই পুলিশ অফিসারের কান বেয়ে রক্ত বের হতে থাকে। সে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট হয়। তখন একজন পুলিশ অফিসার সেই কলেজের ডিনের সাথে দেখা করে আর বলে, যে করেই হোক এখন ড্যানিয়েল স্যারকে খবর দিতে হবে, তাকে এখানে আসতে হবে। ডিন বলে, না, কোনোভাবেই ড্যানিয়েল স্যারকে খবর দেওয়া যাবে না, আর এখানে তাকে আসতেও বলা যাবে না। আর ডায়ানা কি কোনো জিসাস নাকি যে মারা যাবার পরেও সে আবার জীবিত হয়ে উঠবে? যেভাবে ডায়ানার চিকিৎসা চলছে সেভাবেই চলতে দাও, যেমনটা চলছে সেভাবেই, এর কোনো ব্যতিক্রম হবে না। সেই পুলিশ অফিসার যাওয়ার পরে ডিন সেখানে বসে চা খেতে থাকে। তখনই ডিন খেয়াল করে ছোট থেকে ছোট শব্দগুলো তার কানে বাজতে থাকে। সে যে চায়ের কাপে চামচ ঘোরাচ্ছে সেটার শব্দ খুব জোরে তার কানে বাজছিল। এছাড়া সে যে চা উঠাচ্ছে, চা খাচ্ছে, এই সব শব্দগুলোই একেবারে বেশি করে তার কানে বাজছিল, যে শব্দগুলো সে আর নিতে পারছিল না। তার কানে ব্যথা হতে শুরু করে, আর একটা সময় রক্ত বের হতে শুরু করে। আর সেখানেই একটা সময় সে ডিন মারা যায়। এদিকে রুবেন আর অ্যান্টনি আবারও সেই জঙ্গলে চলে যায় সেই লোকটার সাথে দেখা করতে। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেই লোকটা সেখানে মরে পড়ে রয়েছে, আর তার হাতে একটা বোতল ছিল। বোতলটা ভালো করে দেখার পরে রুবেন বুঝতে পারে এই সব কিছুই ব্ল্যাক ম্যাজিকের খেলা। আসলে সেই বাচ্চাগুলোর লাশ এখান থেকে কেউ উঠিয়ে নিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। আর এরপরেই একটা বোতলের ভেতরে বাদুরকে আটকে রেখে গেছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, যাতে করে কেউ যদি এখানে কবর খোঁড়ে
তার অবস্থা ওই লোকটার মতোই হয়। এদিকে সেই কলেজের ডিন মারা যাওয়ার খবর পেয়ে এত বছর পরে ড্যানিয়েল সেই কলেজে ফিরে আসে। এদিকে কয়েকজন ডক্টর আবারও ডায়ানাকে পরীক্ষা করতে থাকে যে সে সত্যি মারা গেছে না এখনও জীবিত আছে। তখন সেই ডক্টরগুলো দেখতে পায় ডায়ানার শরীরের বডি পার্টস ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, পচতে শুরু করছে। অর্থাৎ ডায়ানা তখনও জীবিত ছিল কিছুটা। আর এই জন্য ড্যানিয়েল একটা ফর্মে সাইন করে দেয় যাতে ডায়ানাকে ভেন্টিলেটর থেকে সরিয়ে ফেলা হয়। এদিকে অ্যান্টনি যখন রুবেনকে ফোন করে এই কথাটা বলে ড্যানিয়েল এবং ডায়ানার ব্যাপারে, তখন রুবেন চিন্তায় পড়ে যায়। সে তো দেখেছিল ডায়ানা মারা গেছে, তাহলে তার আইডিয়াটা ভুল হলো কি করে। তখনই হঠাৎ করে অনেকগুলো বাদুড় এসে রুবেনের গাড়ির উপরে হামলা করে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। রুবেন অনেক কষ্টে সেই বাদুড়গুলোকে সরিয়ে সেখান থেকে বেঁচে ফেরে, কিন্তু সেই সময়টাতে রুবেনের হাত থেকে সেই বোতলটা পড়ে যায়। এদিকে ড্যানিয়েল হসপিটালে ডায়ানার সাথে একটু আলাদা সময় কাটায়, একসাথে বসে থাকে সেখানে ডায়ানার পাশে। ঠিক তখনই ড্যানিয়েলের সামনে একটা ওষুধের বোতল পড়ে, সেই অ্যানেস্থেশিয়ার ওষুধ। এদিকে রুবেন বাড়ি ফেরার পরে সে অবন্তিকাকে কল করে আর বলে, আমার সন্দেহটাই ঠিক। সায়েন্সের হিসেবে ডায়ানা এখনও জীবিত, কিন্তু আমার হিসেবে সে মারা গেছে আর তার শরীরে তার আত্মা নেই। আর একে আমাদের ভাষায় বলে আউট অফ বডি এক্সপেরিয়েন্স। আর এই বিষয়টা অনেকেই করেছে, অনেকেই কমে থাকাকালীন এই এক্সপেরিয়েন্স করেছে। এছাড়া অনেক সময় যারা অজ্ঞান হয়ে যায় তাদের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। ডায়ানার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তাকে বারবারই যখন অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছিল, তার শরীর থেকে তার আত্মাটা চলে আসছিল। সেই আত্মা হয়তোবা অন্য কোনো দুনিয়া দেখেছে যেখানে সেই বাচ্চাগুলো ছিল, কিন্তু যখন আবারও তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এতে সে রেগে গিয়েছে। আর এই জন্যই এসব ঘটনা ঘটেছে। আমাদের হাতে শুধুমাত্র 2 ঘন্টা সময় রয়েছে। 2 ঘন্টা পরেই ডায়ানার ভেন্টিলেটর খুলে ফেলা হবে। তখন ডায়ানার শরীরে তার আত্মাটা আর প্রবেশ করতে পারবে না, তাই 2 ঘন্টার মধ্যেই আমাদের যা করার করতে হবে। এদিকে একজন ডক্টর চলে আসে ডায়ানার রুমে তার ভেন্টিলেটর খুলে ফেলার জন্য। ঠিক তখনই তার কানে ভেতরও বাদুড়ের আওয়াজ সে শুনতে পায়, আর প্রচণ্ড আওয়াজে সেই ডক্টর সেখানেই মারা যায়। একটু পরেই সেখানে রুবেন এবং অবন্তিকা চলে আসে ডায়ানাকে বাঁচানোর জন্য। তখনই রুবেনের বন্ধু তাকে কল করে আর বলে, তুমি আমাকে যে মিউজিকটা দিয়েছিলে সেটা একটি স্পেশাল অ্যাপের মাধ্যমে আমি ডিকোড করেছি। আর সেই মিউজিকের মধ্যে একটা নাম বারবার শোনা গিয়েছিল, ড্যানিয়েল। এরপরেই রুবেন আর অবন্তিকা ডায়ানাকে সেই পুরাতন লাইব্রেরিতে নিয়ে আসে, কারণ সেই পুরাতন লাইব্রেরিতেই বাচ্চাদের আত্মাগুলো ছিল। হয়তো এসব বাচ্চাদের জন্য সে আবারও জীবিত হবে। এরপরেই রুবেন ডায়ানাকে বলতে থাকে, আপনি আবার জীবিত হন। হয়তো আপনার বাচ্চাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু এরকম করলে সে সমস্যার সমাধান হবে না। আপনি আবারও জীবিত হন, এসব বাচ্চাদের সাহায্য করুন। আর দেখা যায় সেখানে ডায়ানার আত্মা এবং সেই বাচ্চাগুলোর আত্মা সেখানেই ছিল, আর তারা রুবেনের কথা শুনতে পাচ্ছিল। রুবেনের কথা শুনে তারা সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। এদিকে সেখানে ড্যানিয়েল এবং ন্যান্সি নামের একজন মহিলাকে দেখানো হয়, আর রুবেনের বন্ধু তাকে বলেছিল সেই মিউজিকে ড্যানিয়েলের নামের পাশাপাশি ন্যান্সির নামটাও অনেকবার শোনা গেছে। আর এই ন্যান্সি আর কেউ নয়, ড্যানিয়েলের দ্বিতীয় স্ত্রী। আর যা কিছু হচ্ছে এই ন্যান্সির জন্য হচ্ছে, কারণ ন্যান্সি একজন মেক্সিকান জাদুকরের সাথে হাত মিলিয়েছে। সেই জাদুকরের কথা মতোই সেই বাচ্চাগুলোর লাশের পরিবর্তে সেই কবরে সেই বোতলগুলো সে রেখে এসেছে। আর ডায়ানার আজকের যে অবস্থা তার জন্য ন্যান্সি দায়ী। ন্যান্সি তাকে ইচ্ছে করেই এরকম অবস্থা বানিয়ে রেখেছিল, কিন্তু এই বিষয়টা ড্যানিয়েল জানত না। কিন্তু এতদিন পরে যখন এই সত্যিটা সে হঠাৎ করেই জানতে পারে, সে ন্যান্সিকে প্রশ্ন জিজ্ঞেস করে যে কেন সে এমনটা করেছে। ন্যান্সি বলতে থাকে, ডায়ানা সবসময় আমার আগে ছিল। এরপরে হঠাৎ করেই সেই প্রতিবন্ধী বাচ্চাদের সে মিউজিকের মাধ্যমে ট্রিটমেন্ট করতে থাকে, আর সেই ট্রিটমেন্টে তারা ভালোও হতে থাকে। আর এই বিষয়টা আমি কিভাবে দেখব? ডায়ানা আমার থেকে আগে সফল হয়ে যাচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, মেনে নিতে পারিনি। আর এই জন্যই সেই মেক্সিকান জাদুকরের সাথে আমি হাত মিলিয়েছিলাম। ন্যান্সি বলে, সেই মেক্সিকান লেডি আমাকে বাদুড়ের একটা ট্রিটমেন্ট দিয়েছিল। সেই বাদুড়ের ট্রিটমেন্টটাই, অর্থাৎ সেই পাগলামিটাই বাচ্চাদের সাথে করেছিল ন্যান্সি। আর সেই থেরাপির কারণেই সেই বাচ্চাগুলো একে একে মারা যাচ্ছিল। এরপরে ডায়ানা যখন আসল সত্যিটা জানতে পেরে যায়, এই কথাগুলো যাতে বাইরে না আসে, তাই ন্যান্সি তাকে সেখানেই মেরে অজ্ঞান করে ফেলে। আর সেই অজ্ঞান হওয়ার পরে ন্যান্সি ডায়ানাকে ইচ্ছে করে কোমায় পাঠিয়ে দেয়। এরপরে তার মিথ্যে চিকিৎসার নাটক করছিল এত বছর। এরপরে ন্যান্সি ড্যানিয়েলকে সব সত্যি কথা বলার পরে ড্যানিয়েলকেও সেখানে মেরে ফেলে। এরপরে ন্যান্সি এবং তার লোক পুরাতন লাইব্রেরিতে চলে আসে ডায়ানাকে
সরাসরি এবং চিরদিনের জন্য মেরে ফেলার জন্য। সেই বাচ্চাদের আত্মাগুলো সেখানে ন্যান্সিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ন্যান্সির কাছেও ব্ল্যাক ম্যাজিক ছিল, বাদরের ব্ল্যাক ম্যাজিক, যার ফলে সেখানে অসংখ্য বাদুড় চলে আসে। সেই বাদুড়গুলো সেই বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে, বাচ্চাদের আত্মাগুলোকে। রুবেনকেও সেই লোকগুলো বাধা দিচ্ছিল, মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু রুবেন অনেক কষ্টে অবশেষে পিয়ানোতে সেই মিউজিকটা প্লে করে, যেটা ডায়ানা করত। আর সেই মিউজিকটা শোনার পরে বাচ্চাদের আত্মা আরও বেশি পাওয়ারফুল হয়ে পড়ে, শক্তিশালী হয়ে যায়, যার ফলে ন্যান্সির ব্ল্যাক ম্যাজিকের সেই বাদুড়গুলোকে তারা সেখানেই মেরে ফেলে। এরপরে ন্যান্সিকে খুবই জঘন্যভাবে মেরে ফেলে তারা সেখানে। আর অবশেষে ডায়ানার আত্মা আবারও তার শৈলে ফিরে আসে, আর সেখানে ডায়ানা আবারও জীবিত হয়ে যায়। আর এরপরে ডায়ানা সুস্থ হয়ে আবারও সেই পুরাতন লাইব্রেরিটাকে অরফানেজ বানিয়ে ফেলে, আর সেখানে প্রতিবন্ধী শিশুদের আবারও সে নিয়ে আসে এবং তাদের সেবা যত্ন করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে বারবার অবন্তিকাকে স্বপ্নে দেখাচ্ছিল এই কারণেই, কারণ অবন্তিকা এই লাইব্রেরিতে অনেকবার আসত। আর এরপরে কোমা থেকে ডায়ানা যখন জ্ঞান ফিরেছিল, অবন্তিকা সেই ডক্টরকে বলার চেষ্টা করেছিল, এছাড়া ডায়ানাকে ভালো করার চেষ্টা করেছিল। এই জন্য ডায়ানার আত্মা এবং সেই বাচ্চাগুলোর আত্মা অবন্তিকার মাধ্যমে সেই তিনজনকে শাস্তি দেওয়ার চেষ্টা করে, এছাড়া সবার সামনে সেই সত্যটা তুলে ধরার চেষ্টা করে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।